ঘটনাটি রবি কালেক্ট করেছেন সুজন আহমেদ নামে একজনের কাছ থেকে, এবং তিনি সেই ঘটনা বর্ণনা করেছেন। এটি সুজন আহমেদের ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, 80-র দশকে ঘটেছিল, 80-র দশকের শেষ ভাগের কোনো এক সময়। আর আমি সেই ঘটনা আমার মতো করে শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি রবির পাঠানো ঘটনায়। 80-র দশকের শেষের দিকের কথা। তখন কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে 80-র দশক কিন্তু বেশ বন্যা হয়েছিল 87-88 সালে এই সময়, এবং চারিদিক বেশ মানে থই থই অবস্থা ছিল। তো সুজন আহমেদের শেয়ার করা ঘটনা সেই সময়কারই একটি ঘটনা। সুজনদের বাড়ি হচ্ছে হাওড় অঞ্চলে, সুনামগঞ্জের হাওড় অঞ্চলে তাদের বাড়ি, এবং সেই সময়টাতে সুজনের বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। তখন একেই তো আসলে সারা দেশেই পানি বেড়েছে, তার উপরে ছিল বর্ষাকাল, একেবারে থই থই করছে চারিদিক। যদিও তাদের জায়গাটা ডোবেনি, কিন্তু বেশ পানি ছিল, বেশ পানি। চারিদিকে চলাচলের একটা সবচেয়ে বড় ওয়ে ছিল নৌকা, এবং নৌকা নিয়ে যেতে হতো, এরকম একটা অবস্থা। তো এই বর্ষা বাদলের মাঝেই সুজনের বড় ভাইয়ের বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। আসলে দুই পরিবারের মাঝে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেই কথাবার্তা মানে মানে কবে দিনক্ষণ ঠিক হবে এরকম একটা পর্যায়ে ছিল। তো একদিন সুজনের বাবা সেই তারিখ ঠিক করে ফেলেন যে অমুক দিনই বিয়ে হবে। তো যাই হোক, মেয়ে পক্ষ একই কথায় তারা সায় দেন, এবং তাদের দুই পক্ষের সমঝোতার মধ্যেই ওই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। তো দিনটি ছিল কোনো এক জুম্মার দিন, মানে শুক্রবার। তো শুক্রবার এরকম একটা সময় সুজনদের বাড়িতে সব তৈরি হয় বরযাত্রা যাবার জন্য। এবং ওই যে বললাম পানি চারিপাশে, এবং পানি তখন তো এমনি বেড়ে গেছে, চারিদিক থই থই করছে। এবং হাওড় অঞ্চল কিন্তু এই যখন পানি বাড়ে তখন কিন্তু বেশ অন্যরকম লাগে, চারিদিকে অথই সাগরের মতো আপনি দেখতে পাবেন না, এরকম একটা অবস্থা হয়। তো যাতায়াতের জন্য একমাত্র বাহন সেই নৌকা, এবং বরযাত্রী যেতে গেলে ওই নৌকায় যাওয়া লাগবে। তো সুজনদের পরিবার যেদিন যাবে বৃহস্পতিবার রাতেই তারা একটি নৌকা ভাড়া করে ফেলে, এবং সেই নৌকা নিয়ে আসে তাদের বাড়ির কাছের ঘাটে। তো সেটা সাজানো হয় সুন্দর করে, মানে একেবারে আলপনা আঁকা হয়, কাগজের ফুল, কিছু কাঁচা ফুল, বিভিন্ন জিনিস যা পারছে তারা দিয়ে নৌকাটাকে ডেকোরেট করে। এই নৌকাগুলো তাদের ওখানে নর্মালি মানে চলে হচ্ছে এইসব কাজের জন্যই, বিয়ে শাদীর জন্য এই ধরনের নৌকাতেই বরযাত্রী যায়। এটা দোতলা নৌকা হয় সাধারণত, এটা ছাদের উপরে জায়গা থাকে, নিচতলায় জায়গা থাকে, মানে কাইন্ড অফ লাইক লঞ্চ যেরকম, অনেকটা ওই রকমই। এবং পেছনে তখনকার সময় এই যে আপনার এই মেশিন লাগানো থাকতো, সেই যে সেলো মেশিন টাইপের যে মেশিন থাকে নৌকা চালানোর জন্য, সেই মেশিনের নৌকা, ও তারা ভটভটিও বলতো এটাকে। যাই হোক, তো সেই নৌকাকে সাজায় রেডি করে, এবং রাতভর বেশ আনন্দ হয়, ছোটরা বেশ মজা পায়, গ্রামের অনেক সেই মহিলারা গীত গাইতে থাকে, এরকম একটা অবস্থা। তো জুম্মার দিনটা তারা ঠিক করার কারণ হচ্ছে মুরব্বীরা যেহেতু আবহাওয়া বুঝতো, মোটামুটি আবহাওয়া সম্বন্ধে একটা ধারণা তাদের ছিল অনেক বছরের, তারা ওই জলবায়ু নিয়ে তারা রিসার্চ করে আর কি, তাদের ভেতরে সেই কি বলে সেটাকে বলা হয় যে সেই অঞ্চলের আঞ্চলিক মানুষের, ইন্ডিজিনাস মানুষের রিসার্চ নিজেরা চিন্তা করে, তারা বুঝতে পারে যে কখন বৃষ্টি আসবে, কখন কম থাকে, বা বৃষ্টির সিজনটা এখন কেমন হবে, তাদের ধারণা থাকে। এই মুরব্বীদের ধারণা থেকেই ঠিক করা হয় যে জুম্মার দিনটা এমনি তো ভালো দিন, এবং মানে পবিত্র দিন, আর এছাড়াও মনে হচ্ছে দুই দিন বৃষ্টি মনে হয় এতটা হবে না, এরকম একটা অবস্থা। তো দিনের বেলা যখন তারা রওনা দিবে তখন একেবারে দেখতেছে যে বাতাস, মোটামুটি বাতাস আছে, আর মেঘ আছে আকাশে। মেঘ তো ছিলই সবসময়, যেহেতু বর্ষাকাল, দেখা যাচ্ছে এই সময় সবসময় আকাশে মেঘ থাকে, তবে সেই মেঘের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো পড়ছে, মোটামুটি পরিষ্কার আছে। তো তারা মোটামুটি সিলেক্ট করে যে আমরা 10টার দিকে এখান থেকে রওনা দিয়ে দেবো, সকাল 10টায় রওনা দিলে দেখা যাচ্ছে যে আমরা জুমার আগে সেই পাত্রীপক্ষের ওখানে পৌঁছাবো, এবং সেখানে জুমার নামাজ পড়ে বিয়ে শাদী হবে, সবকিছু হবে, চলে আসবো। তো এরকম করে তারা সবাই মিলে নৌকায় ওঠে, এবং মেয়েরা ওঠে, মেয়েরা নিচে থাকে তখন, ছেলেরা উপরে, এবং এইভাবে করে নৌকা ছেড়ে যায় ঘাট থেকে। তারা মোটামুটি নিজেদের মতো সুন্দর চলা শুরু করে, এবং বেশ পরিষ্কার একটা দিন, আকাশে মেঘ থাকলেও বেশ মানে একটু ভ্যাপসা ওয়েদারের মধ্যে সুন্দর বাতাস আসছে, হাওড়ের বাতাস। এর মাঝেই তারা চলতে চলতে মানে একেবারে চলে গেল, এবং মোটামুটি কোনো সমস্যাই হলো না। পানি বেশ জল মানে একদম পুরো ফুলে ফেপে ছিল, একটু উত্তাল পানি, সেটাতে নৌকা মোটামুটি একটু মানে নাচে, এরকম একটা অবস্থা। যাই হোক,
তো এরকম চলতে চলতে একসময় তারা পৌঁছে গেল পাত্রীপক্ষের ওইখানে, এবং সেখানকার কাছাকাছি যেখানে মসজিদের কাছে তারা নৌকা ভিড়ালো। সবাই আস্তে আস্তে নেমে গেল নৌকা থেকে, এবং পাত্রীপক্ষের বাসায় মেয়েরা চলে গেল, ছেলেরা সবাই চলে গেল হচ্ছে নামাজের জন্য। এবং নামাজ শেষ সবাই ফিরে এলো পাত্রীপক্ষের বাসায়, এবং সেখানে যে আনুষ্ঠানিকতা হয় সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের বিয়ে শাদী হলো সুজনের বড় ভাই। এবং বিয়ে শাদী শেষে এক পর্যায়ে যখন তাদের যে টুকিটাকি যেই নিজস্ব রিচুয়াল থাকে বিয়ের, সেগুলো শেষ হওয়ার পরে আস্তে ধীরে তারা যখন রওনা দিবে, এই সময় আকাশ গুড়গুড় করতেছে, বেশ গুড়গুড় করতেছে, আকাশ মেঘ ডাকা শুরু করছে। তো পাত্রীপক্ষের মানুষরা বলল সুজনের বাবা মাকে যে বিআই সাহেব, এই মেঘের মধ্যে বেরোবেন, অপেক্ষা করেন, মানে পানি তো একদম ফুসে উঠবে। তারা জানে হাওড়ের পানি অনেক মানে বাজে অবস্থা হয়। তো ওনারা বললেন আচ্ছা ঠিক আছে, দেখি কিছুক্ষণ। তো ওই অপেক্ষা করতে করতেই দেখা গেল যে একেবারে ঝড় চলে আসলো, বৃষ্টি, মানে তুমুল বর্ষণ, মুহুর্মুহু বাজ পড়তেছে, এবং মানে কঠিন অবস্থা আর কি। তো সেই সময় ওই হাওড় অঞ্চলে ওইখানে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না। দেখা যেত যে তারা ওই বাসার মধ্যে হারিকেন জ্বালিয়ে বসে আছে, এবং নবদম্পতি বসে আছে, চারিপাশে বৃষ্টি হচ্ছে, সেই টিনের ঘরে একদম ঝুম বৃষ্টি, তো কঠিন অবস্থা। তো বাড়ির মানুষজন দেখে যাচ্ছে। তো এক পর্যায়ে সেই পাত্রীপক্ষের মানুষ রিকোয়েস্ট করলো এসে সুজনের বাবাকে যে বিআই সাহেব থেকে যান, আজকে আর যাওয়ার দরকার নেই, দেখছেন যে মানে বিকালের পরেই অন্ধকার হয়ে গেছে, একেবারে রাত হয়ে গেছে বাইরে, এরকম একটা অবস্থা, এই বৃষ্টি তো ছাড়ার না। তো তিনি গম্ভীর মুখে বসে রইলেন সুজনের বাবা, তিনি বুঝতে পারছেন না কি করবেন। আরো দু একজন মুরব্বী যারা আছে তাদের সাথে ডিসকাস করলেন। তো তারা বললেন আসলে মানে শহরে অঞ্চলের বাইরে যেখানে পল্লী অঞ্চল, সেসব জায়গায় কিন্তু কিছু কিছু জিনিস খুব মূল্যায়ন করা হয়, তাদের যে মানে যে সেখানকার প্রচলিত যেই নিয়ম সেটাকে তারা খুব মূল্য দিয়ে থাকেন। তাদের মধ্যে দু একজন মুরব্বী বললেন যে না, এটা হয় না, বিয়ে হয়েছে মানে পাত্রীকে এখানে রাখাটা ঠিক না, পাত্রীকে নিয়ে যেতে হবে, এটা তাদের নিজস্ব ওই সময়কার সংস্কার। যাই হোক, যারা বলতেছে পাত্রীর বাসায় থাকা যাবে না, বউ মানে নিয়ে যেতে হবে। তো এই নিয়ে সেই দু একজন মুরব্বী তারা গাই ধরে রইলেন। তো এরকম ভাবে অনেকক্ষণ বসে থাকতে থাকতে সন্ধ্যার পরে বৃষ্টি কমে আসলো, মানে এই যে তুমুল যে মানে বেশ কঠিন আবহাওয়া সেটা কমে গেল, ঝিরিঝিরি বৃষ্টি তখন চলছে। তো এই অবস্থায় বলা হলো যে ঠিক আছে, তো এখন তো বৃষ্টি কমে গেছে, এখন আমরা রওনা দিব। তো সুজনের বাবাও সেই পাত্রীর বাবাকে বললেন যে তিনি বলছেন তিনি তার মুখ মানে চোখ মুখ অশ্রুসিক্ত, পাত্রীর বাবার মন টন খুব খারাপ। তিনি বলতেছেন যে বিআই সাহেব এই সময় যাবেন। তিনি বলতেছেন বিআই সাহেব আসলে কি করব বলেন, আমি তো গ্রামের মানুষদেরকে নিয়ে আসছি সাথে, তারা তো এই জিনিসটা মানতো না, হ্যাঁ তাদের মানাটা অন্যরকম, তারা চায় না কখনো এরকম থাকতে, আমাদের ইসে নাই। আপনি জানেন যে আপনার অঞ্চলে একই নিয়ম, যে এরকম বিয়ের পর পাত্রী রেখে থাকে না, পাত্রীর বাসা থাকে না। তো পাত্রীর বাবা বললেন যে আসলে এখন তো দুঃসময় তো আসলে সবকিছুর সাথে হয় না, এই যে বৃষ্টি হইতেছে। বললো যাক, বৃষ্টি কমে গেছে, এখন দেখেন হালকা বৃষ্টি আছে, আমরা যাই। এসব বলে বিদায় নিয়ে তারা সবাই সেই নৌকা তখন নিয়ে এসেছিল মেয়ের বাড়ির ঘাটে, সেখান থেকে সবাই নৌকায় ওঠা শুরু করলো। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তখন বৃষ্টি এত তোড় নাই, তবে পানি কিন্তু বেশ মানে উত্তাল, ওঠানামা করতেছে। তো সবাই নৌকায় উঠলো, পাত্রীকে নিয়ে উঠলো, এবং তাদের জন্য দেখা গেল যে এই নিচতলায় আর কি বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে সেই জায়গায়, এবং অন্যান্য মেয়েরা ঘেসে বসে আছে সেখানে। তারপর দেখা গেল যে তারপরও অনেক মেয়েদের বসার জায়গা হচ্ছে না, তারা উপর উঠে গেল উপরতলায়, এবং এইভাবে করে তারা চেষ্টা করলো আর কি উপরে একটা মানে দিয়ে মানে তারপুলিনের মতো দিয়ে যাতে গায়ে ওই ঝিরি বৃষ্টিটাও না পড়ে, এরকম করে নৌকাটাকে একটু ঢেকে ঢেকে সবাই বিদায় নিয়ে সবাই নৌকায় উঠে একসময় নৌকা চলে গেল। সেই পাত্রীর বাবা পাড়ে দাঁড়িয়ে মানে একদম অশ্রুসিক্ত চোখে তাকায় দেখতেছে যে নৌকা চলে যাচ্ছে দূরে। নৌকার ভেতরে বেশ কিছু আলো, হারিকেন, হ্যাজাক, এগুলোর আলো চারিপাশে পড়ছে। তো আবার তখন একটা ভয়ও ছিল, মানুষ অনেকে ভয় পেত যে ডাকাত দল না ধরে, বিয়ের নৌকা দেখলে জানে যেখানে গয়নাঘাটি আছে, এটা নিয়ে একটা ব্যাপার, সেটার একটা ভয় আছে। এর জন্য খুব মানে হাই ভলিউমের লাইটও তারা চালাতে চাইতো না, যেমন সামনে কোনো হ্যাজাক বা কিছু রাখতে চাইতো না। এইভাবে আস্তে আস্তে নৌকাটা দূরে যে নৌকা চলে গেল। তো সুজনদের নৌকা চলছে, সুজন তখন ছোট, সে বসেছিল তার ভাই ভাবির কাছে। তো নৌকা চলছে এবং বেশ
ভালোই এগিয়ে চলছে সামনে। মাঝে মাঝে নৌকা দেখা যাচ্ছে ঢেউয়ের তোড়ে বেশ দুলে উঠছে, মানে এরকম ঝাঁকি খাচ্ছে, মানে এরকম ওর সামনে যেহেতু এই পিছনে মেশিন ধাক্কা দিচ্ছে, নৌকা সামনে চলে যাচ্ছে, নিচের পানি তো উত্তাল, উঠছে নামছে, এই জন্য নৌকা ঝপাস করে আবার পানির মধ্যে পড়তেছে। তো ওই সময়টা একটু অন্যরকম লাগতেছে, শূন্য হয়ে যায় বুকের ভেতরে এরকম। আর ওয়েদার সেই বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি আছে, কিন্তু মাঝে মাঝে এখন বাতাসও ছাড়তেছে অন্ধকারে। তো এই নৌকার যিনি মূল ব্যক্তি ছিলেন, যে নৌকা চালাচ্ছিলেন, তিনি বললেন যে হেজাক বাতিগুলো নিভাই দেন, হাঁড়ি কেন কমায় দেন, বিয়ার নৌকা এরকম যাওয়া ঠিক না, ডাকাত দলে চোখে পড়তে পারে, কমায় দেন। তো সবাই হেজাক বাতি নিভাই দিল এবং হারিকেনগুলো একদম কমায় দিয়ে চলতেছে নৌকা। বেশ খানিকক্ষণ চলছে, তারা মোটামুটি বুঝতে পারছে যে চলে আসছে, অর্ধেক পথের মতো চলে আসছে তারা। এই সময় আবার সেই আকাশ ঘুরঘুর শুরু হলো এবং বাতাস শুরু হলো, এবং এই বাতাস এবং ঢেউয়ের তোড়ে দেখা যাচ্ছে যে একেবারে নৌকা সঠিক রাখাই মুশকিল হয়ে যাচ্ছে, মানে ধরে রাখাই মুশকিল হয়ে যেতেছে। একবার এই কাত হয়ে যাচ্ছে, একবার ওই কাত হয়ে যাচ্ছে। উপরে মানুষগুলো সব ধোয়া পড়া শুরু করলো কাঠ আঁকড়ায় ধরে, এবং মুহু মুহু কড়কড় করে বাজ পড়তেছে। সবাই মাথার উপর তারপলিন টেনে নিছে, কিন্তু এটা তো সামিয়ানা টানানো না, তারপলিন এমনি টেনে নিছে, কিন্তু পানি ঝরঝর করে পড়তেছে দুই পাশ থেকে, এবং দোয়া পড়া শুরু করছে সবাই, মানে বেশ ভীত হয়ে গেছে, কঠিন অবস্থা। এবং যে মাঝি, সে বলতেছে আমি দিক ঠিক রাখতে পারতেছি না, মানে তার অবস্থা মনে হচ্ছে যে সে একদম দিশেহারা। সে বলছে আমি দিক ঠিক রাখতে পারতেছি না, কোন নৌকাতে কোন দিকে যায় আমি বুঝতেছি না। এটাতে মানুষ আরো ভয় পেয়ে গেছে। এইভাবে চলতেছে, মানে কঠিন অবস্থা, মানে ইসের মতো না, নৌকা উঠে নামে, থাপ করে আছাড় খেয়ে পড়ে পানির মধ্যে, এবং কাঠের বডি কটকট করে উঠে, কঠিন অবস্থা। এবং পানি একদম সয়লাভ হয়ে গেছে, সামনে নিচের দিকেও ঢুকে গেছে পানি, এরকম একটা অবস্থা। সবাই বলছে দোয়া পড়েন। এরকম করতে করতে একটা জায়গায় এসে দেখলো যে এই বৃষ্টিটা একটু কমে গেছে, এবং তারা এখন যে দিক দিয়ে যাচ্ছে তার বাঁ পাশে শুধু জঙ্গলের মতো, মানে গাছগাছালি, মানে একদম গাছগাছালি, মানে হাওড়ের কোনো একটা প্রান্তে তারা চলে আসছে কাছাকাছি। কিন্তু এই জায়গাটা মাঝিও চিনতেছে না, অন্য কেউ ডিটেক্ট করতে পারতেছে না এই জায়গাটা কোন জায়গা, এই যে জঙ্গলের মতো জায়গাটা এটা কোথায়, এটা তারা ডিটেক্ট করতে পারতেছে না। মাঝিকে জিজ্ঞেস করলো যে একজন, যে জায়গা চিনো? ওদের সে বলছে না, আমি তো চিনতে পারতেছি না, আমার মাথায় কাজ করতেছে না, আমি তো এই জায়গা আসিনি আগে। জায়গাটা অন্যরকম, মানে বেশ অন্যরকম, এবং মাঝে মাঝে বাজ পড়তেছে, যে গাছগাছালির ওই পাশে দেখা যাচ্ছে মানে পুরা বনাঞ্চলের মতো জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে। তো এরকম একটা জায়গায় হঠাৎ করে মাঝি বলল যে আপনাদের কাছে টর্চ লাইট কার কাছে আছে, বড় টর্চ লাইটটা দেন। বড় টর্চ লাইট দিল একজন, তো টর্চ লাইট মারলো সে সামনে দেখার জন্য। সেই টর্চ লাইটের আলোতে দেখা যাচ্ছে পানি হালকা পাতলা পড়তেছে আর কি, মানে ওই যে বৃষ্টি তোর এত জোরে না, হালকা হালকা ঝিরিঝিরি। তো সামনে যে দেখলো যে একটা কিছু ভেসে আসতেছে পানিতে, মানে এরকম ভেসে আসতেছে। কি জিনিসটা বোঝার চেষ্টা করলো, এটা কি কোনো মানে মাছ বা কুমির নাকি, এটাও চিন্তা করছে যে কুমির নাকি যেভাবে ভেসে আসতেছে। পরে দেখলো না, আর একটু কাছে আসতেছে তো ওটা গায়ে কাপড় আছে, মানে এটা কোনো ডেড বডি ভেসে আসতেছে। তো এসে একেবারে নৌকার সাথে বাড়ি খেলো। ততক্ষণে মাঝি যেটা করছিল, নৌকার একদম মানে মেশিন বন্ধ করে দিছিল, মানে একদম স্লো করে দিছিল, মানে খুব স্লো পেসে এগোচ্ছিল, কারণ সে জানে না কোন দিকে যাচ্ছে। সে আন্দাজে মানে স্পিড দিয়ে একদিকে যাওয়ার তো মানে হয় না, তো খুব স্লো পেসে সে নৌকা নিয়ে যাচ্ছিল। তো এই সময় দেখলো নৌকার সাথে ধপ করে বাড়ি খেলো জিনিসটা, সেই যে ডেড বডি যেটাকে বলছে, যেহেতু কাপড় পরা। তো মাঝি তাড়াতাড়ি গেল, তার হেল্পারকে নিয়ে আলো মারলো, মেরে দেখলো যে একটা ডেড বডি বেশ পুরানো, এবং সেটা ফুলে গেছে পানিতে, এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, বাজে দুর্গন্ধ চলে আসছে পুরো জায়গাটাতে। তো মাঝি তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে যে এটা মনে হয় কেউ মনে হয় পানিতে হারায় গেছিল, পানিতে পড়ে এরকম হয়েছে, সেই যাও, এখন আমাদের তো এটা নিয়ে করার সময় নেই, আমরা এটা তুলতে পারবো না উপরে। তো সে বললো যে কর, ওই লগি দিয়ে সরাই দে। তো তার কাছে এরকম লাঠি ছিল, লগি দিয়ে সে সরাই দেওয়ার চেষ্টা করছে ডেড বডিটাকে, এবং গন্ধ উঠতেছে তখন, মানে খুবই বাজে গন্ধ, কিন্তু ডেড বডিটাকে সরাতে পারতেছে না। আর যেহেতু ডেড বডি, এটা তো আসলে কোনো প্রাণী না, কিছু না যে এটাকে শর্ট করে সে যেভাবে পারবে ঠেলবে, সে আস্তে আস্তে চেষ্টা করতেছে, দেখছে না এটা নৌকার গায়ের সাথে লেগেই আছে, এটা সরতেছে না, মানে একটা অন্যরকম অবস্থা তাদের। এখন এদিকে আবার খুব কনফিউজড, যেহেতু এমন একটা জায়গায় তারা আছে, তারা জায়গাটা চিনতেছেও না। সামনে বিশাল গাছগাছালির একটা বনের মতো গাছ, মানে অনেক গাছ সেখানে, মনে হচ্ছে একটা চরের মধ্যে অনেক গাছ হয়েছে এরকম, কিন্তু তাদের মধ্যে নিচ থেকে দু একজন মানুষ এটাও বলতে পারতেছে না এটা কোন জায়গা। এর মধ্যে হঠাৎ করে মাঝি দেখলো পানির নিচ থেকে একটা হাত উঠলো। এখন হাতটা কিরকম,
একটা এরকম ঠিক মানুষের হাত যেরকম 5টা আঙ্গুল থাকে এরকম 5টা আঙ্গুল লম্বা লম্বা, বেশ লম্বা, মানে হাতের যে মানে এই যে পাতা আর কি, হাতের যে তালু বা পুরা হাতের যে এই ব্যাসটা বা পাঞ্জা যেটাকে বলে, সেটাই হবে প্রায় 2 ফিটের মতো এরকম চওড়া। এত বড় হাত কিসের ভাই মানুষের? এরকম দেখলে এরকম একটা হাত, এবং উপর দিয়ে চকচকা পিচ্ছিল হাত, এবং হাতের কড়াগুলো, আঙুলের কড়াগুলো বেশ বড় বড় দেখা যাচ্ছে, হাতের নখ চোখা। এইটা হাত দিয়ে ধরে ডেড বডিটাকে টেনে নিচে নিয়ে গেল, পানির নিচে। প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছে মাঝি যে এটা কি, সে ডিসাইড করতে, এবং দেখলো যেখান থেকে ডেড বডিটাকে পানির নিচে নিয়ে গেল তার সামনে যে ভুস ভুস করে পানির 2টা বাবল উঠলো, বড় বড় এরকম বড় বড় 2টা বাবল ভুস ভুস করে উঠলো। তো ভয়ের চোটে সে তাড়াতাড়ি সেই লগি টকি সরায় ভিতরে চলে আসছে। কঠিন অবস্থা। তো সে যে নিজের মানুষদেরকে বলতেছে যে এখানে কোনো একটা সমস্যা আছে, আপনারা সাবধান, এই জায়গাটা তো চিনিও না, একটু আগে এখানে একটা ঘটনা ঘটছে, এর জন্য আপনারা সবাই সাবধান, দোয়া পড়েন সবাই। এটা বলতে বলতে দেখতেছে যে নৌকাটাকে মনে হচ্ছে নিচ থেকে ধাক্কা দিতেছে, পানির নিচ থেকে ধূপ ধাপ এই পাশে ধাক্কা দিচ্ছে, মানে নৌকা মাথা এদিক ওদিক করতেছে, এরকম একটা অবস্থা। মানুষজন ভয় পেয়ে গেছে, যারা নিচতলা ছিল তারা নিচের শব্দ শুনতেছে। তারপর একবার হলো কি, নৌকার পেছনের দিকটা আস্তে করে বেশ খানিকটা উপর উঠে ধপাস করে পানির মধ্যে পড়লো। পড়ার পরে মানে এটাতে যে পানির যে একটা রিপল তৈরি হয়েছে, চারিদিকে পানি ছড়ায় গেছে, এটাতে আরো ভয় পেয়েছে সবাই, চিৎকার করে উঠছে যে কি অবস্থা। তো মাঝিও দোয়া পড়া শুরু করছে। তো মাঝি ওখানকার বললো যে এখানে মৌলানা সাহেব কই। তো মৌলানা সাহেব ছিলেন নৌকার মধ্যে, তিনিও বের হয়ে আসলেন সামনে মাঝির কাছে, বললো যে কি হয়েছে। তো মাঝি তাকে পুরো ঘটনা বললো যে এরকম এরকম ব্যবস্থা। তো মাঝি তিনি বললেন যে এক কাজ করো, তুমি আগে তোমার পুরো মেশিন বন্ধ করে দাও, মানে ইঞ্জিন বন্ধ করে দাও। তো মাঝির পুরা যে মানে যে স্লো চলতেছিল সেটা বন্ধ করে দিল, ইঞ্জিনটা পুরো নিস্তব্ধ, এবং হালকা সেই বৃষ্টি যে হালকা হালকা পড়তেছে সেটার শব্দ, আর পানির বাড়ি বুড়ি খাওয়ার শব্দ, ঝপাস ঝপাস এরকম একটা অবস্থা। তো মৌলানা সাহেব বললো যে আমার একটা পরিষ্কার কাপড় দাও। তো বলে কাপড় কোত্থেকে দেবো? তো তোমাদের চাদর আছে কোনো? একটা পরিষ্কার চাদর দিবা, ময়লা চাদর দিও না, খবরদার। তো গেলেন তারা, ওই মাঝি গেলেন নিচতলায়, নিজে খুঁজে মুজে সেখান থেকে একটা এরকম চাদর বের করে আনলো, এবং বেশ পরিষ্কার টাইপের চাদর, মোটামুটি মানে লাইট কালারের। তো মৌলানা সাহেব বললেন যে তোমাদের কাছে কলম আছে, কলম দাও কারো কাছ থেকে। তো এরকম করে খুঁজে একজনের কাছে কলম পাওয়া গেল। তিনি চাদরটাকে বিছায়, চাদর উপর তিনি কিছু জিনিস লিখলেন। কিছু জিনিস শব্দ হইতেছে, কেমন জানি মনে হচ্ছে ধাক্কা দিতেছে, নৌকার তল দিকে দুপ করে এরকম বাড়ি দিতেছে, এরকম একটা অবস্থা। তো মাঝি মৌলানা সাহেবকে ফিসফিস করে বলতেছে এটা কোনো প্রাণী না, আমি এটা একদম আপনারা বলতেছে এটা কোনো প্রাণী না, এরকম হাতে এসে বলছে চুপ। মৌলানা সাহেব হাত দিয়ে বলেন চুপ। একটু পরে দেখলেন সেই যে কাপড়টা একদম ফস করে উঠে আসলো পানির তল থেকে, মনে হলো কেউ ছুঁড়ে ফেললো তাদের এসে, কাপড়টা এরকম পানিতে ভিজে একদম দলা পাকায় রয়েছে, ওইটা এসে ধপ করে পড়লো তাদের নৌকার সামনের পাটাতনে, একদম ফস চপ করে এরকম দিয়ে পড়ছে। তো এইটা দেখে লাভ দিয়ে উঠছে মাঝি ফার্স্টে, এটা কি? তো মৌলানা সাহেব বললো যে এটা খুলো, পানি ভিজা, একদম ভিজা কাপড়, পানি সরাইলো, খুললো। তো মৌলানা সাহেব কাপড়টা দিক তাকায় রইলো, তো ওখানে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। তিনি হাত রাখলেন, হাত রেখে তিনি এরকম হাত বুলানো শুরু করলেন কাপড়ের একদিক দিয়ে, এবং তিনি বিড়বিড় করে কিছু একটা বলতেছেন। বলতে বলতে তিনি কাপড়টাকে নিলেন, নিয়ে একপাশে রাখলেন, রেখে বললেন যে এরা এখানে যাইতে দিবে না, আমরা খারাপ জিনের পাল্লায় পড়ছি, তারা বলতেছে যে তোমাদের এখান থেকে কাউকে দিয়ে যাও, এখানে আমরা নৌকা যাইতে দিব না, এটা একটা আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে তোমরা এখানে পার হইতে পারবা না, কাউরে দিয়ে যেতে হবে এখানে। তো মৌলানা সাহেব যখন এই কথা বলতেছে তখন নৌকার ভেতর থেকে কয়েকজন উকি দিয়ে কথাগুলো শুনতেছিল। তো শোনার পর তো মানে সবাই ভয় পেয়ে গেল মারাত্মক রকম, এবং কথা পিছে ছড়ায় পড়তেও টাইম লাগলো না, নৌকার মধ্যে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। তো মৌলানা সাহেব তখন ভিতরে এসে সবাইকে বললেন যে আপনারা চুপ থাকেন, আপনারা এরকম করতেছেন কেন? তো দেখা গেল যে মহিলারা অনেকে কান্না শুরু করছে, বলছে যে আপনারা কান্নাকাটি করবেন না, সবাই চুপ থাকেন, এখানে এমন কিছু এখনো হয় নাই, এখানে আমরা একটা জায়গায় পড়ছি, জায়গাটা ভালো না, এই জায়গাটার মধ্যে খারাপ জিন আছে, এই জায়গাটা ভালো না, আমরা এই জায়গাটা পার হইতে হবে, অবশ্যই আমরা দোয়া কালাম পড়ে পার হবো ইনশাল্লাহ, আপনারা এরকম ভয় পেন না, এরকম করতেছেন কেন? আপনারা চুপ থাকেন, এরকম একটা মেসেজ আমরা পাইছি, এখন আপনারা চুপ থাকেন, এটা নিয়ে কিছু না, আমরা দেখা যাক কি করা যায়। তো সবাইকে চুপ করতে বলে, এবং এই যে বাচ্চারা কান্না করতেছে তাদেরকে বেশি বললো যে চুপ করাইতে, তো সবাই চুপ করছে। মৌলানা সাহেব মাঝিকে বললো যে আপনি বিসমিল্লাহ বলে ইঞ্জিনটা স্টার্ট দেন, স্টার্ট দিয়ে চালানো শুরু করেন, আস্তে আস্তে করে যাইতে থাকেন, কোন দিকে যাইতে থাকেন সে দিক নির্দেশনা দিল মৌলানা সাহেব, এদিকে যান আপনি।
এই পথে আপনি চলা শুরু করেন, দেখেন কি হয় আস্তে ধীরে। তো যে মাঝি ছিল সে মৌলানা সাহেবের কথা শুনে সে যে ইঞ্জিন স্টার্ট দিল, এবং ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে দেখা যায় ইঞ্জিন আস্তে আস্তে করে মানে স্টার্ট দিয়ে ধুক 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 করতে করতে মানে মোটামুটি একটা ইচ্ছা আসছে। তো মাঝি বলতেছে যে তেলও কিন্তু খুব বেশি নাই আমার কাছে। তো মৌলানা সাহেব বললেন যে ওইটা পরে চিন্তা করেন, আপনি চলেন। তো চলা শুরু করলো, নৌকা আস্তে আস্তে সামনে যাচ্ছে। হঠাৎ তারা খেয়াল করলো যে এই যে পাশের যে জঙ্গল অংশটা, সেখান থেকে বেশ গাঢ় কুয়াশা একেবারে কুণ্ডুলি পাকিয়ে বের হচ্ছে। মানে মনে হচ্ছে যে এক একটা কুয়াশার কুণ্ডুলি একেবারে সেই মাটির থেকে ভেসে ভেসে আসছে এবং পানির উপরে জড়ো হয়ে যাচ্ছে। তো এক সময় সে মাঝি খেয়াল করলো, মাঝির সাথে পাশে মৌলানা সাহেব ছিলেন, তারা খেয়াল করলেন যে পানির উপরে মনে হচ্ছে একটা ধূসর কুয়াশার আস্তরণ, মানে এবং সেগুলো ছাড়া ছাড়া টাইপের, মানে এক একটা কুণ্ডুলির মতো। মানে এই জিনিসটা পার হয়ে যাওয়া মনে হচ্ছে সম্ভব হবে না, এরকম একটা অবস্থা। এবং নৌকা একসময় সে কুয়াশার কুণ্ডুলিগুলোর ভেতরে ঢুকে গেল। এবং কেমন একটা ব্যাপার, মানে সেই কুয়াশা এমন ভাবে কুণ্ডুলি পাকিয়ে নৌকার সেই পাটাতনে আসলো যে এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। মানে আকাশের আলো, এমনি তো মানে রাতের আলো, এবং মৌলানা সাহেব বলছিল সবাইকে যে হারিকেনের আলো যদি থাকে ভেতরে সেটাকে একদম কমায় দিতে, একদম ডিম করে দিতে, যাতে আলো যাতে এখানে না আসে এইভাবে। তো ওরকম ডিম করে রাখছিল। তো এর মাঝে যে কুয়াশা মনে হচ্ছে যে ভেতরে ঢুকে যাচ্ছে, এবং নৌকার মানুষজন বুঝতে পারলো যে নৌকার ভেতরে কুয়াশা ঢুকে গেছে। মানুষের নাকে কুয়াশার একটা ঘ্রাণ আসতেছে, এবং শীতের কুয়াশার ঘ্রাণ কিন্তু মানে একরকম হয়, এটা জানি কেমন একটা ঘ্রাণ, মানে সেটা তারা বুঝতে পারছে এটা কেমন জানি। এবং যাদের নাক দিয়ে এই কুয়াশা ঢুকতেছে তাদের কাছে মনে হচ্ছে তারা ঝিমায় যাচ্ছে, শরীর অনেকটা অসাড় হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো মৌলানা সাহেব বুঝলেন যে আসলে এই জিনিসটা মানে একটা অন্যরকম জিনিস, এটা খারাপ কোনো প্রভাব, এটা এই জিনরা এই প্রভাবটা এখানে মানে ছড়াইছে। এবং এই সময় দেখা গেল যে সেই যে ওই গাছগাছালির যে অংশটা দ্বীপের মতো, ওইখান থেকে শেয়াল ডাকা শুরু করলো এক নাগাড়ে, মানে এক লয়, মানে দেখা যাচ্ছে যে একটা শেষ আর একটা শুরু হয়, এরকম এক লয় শেয়াল ডাকতেছে, মানে মানে ডাকছেই, এটা থামার কোনো লক্ষণ নাই, এরকম একটা অবস্থা। তারপরে তাদের কাছে মনে হলো পানির মধ্যে কিছু ঝাঁপায় পড়তেছে ওখান থেকে, মানে ওই পাড়ের থেকে পানিতে ঝাঁপায় পড়তেছে এবং সাঁতরায় নৌকার কাছে আসতেছে, এরকম শব্দ পাচ্ছে তারা। তো ভয়ঙ্কর একটা ব্যাপার, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। তো মানে মৌলানা সাহেব তখন যেটা করলেন, তিনি জোরে উচ্চ স্বরে তিনি দোয়া পড়া শুরু করলেন, জোরে জোরে দোয়া পড়তেছেন, এবং তিনি বেশ দীর্ঘক্ষণ দোয়া পড়লেন। যতক্ষণ তিনি দোয়া পড়তেছিলেন খুব আশ্চর্য একটা ব্যাপার ঘটলো। তার এই তিলাওয়াতের জন্য মনে হচ্ছে যে তাদের যে আশেপাশের কুয়াশাগুলো, এগুলো ওই ঘর থেকে বা ওই নৌকার ভেতরের অংশ থেকে বের হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে, এরকম মানে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দোয়া যত জোরে পড়তেছেন তিনি। তো পড়তেছেন, এর মাঝে একজন আবার আজান দিল পেছন থেকে। আজানের শব্দে মনে হলো যে কুয়াশাগুলো অনেকখানি সরে গেল, ওই জায়গায় মানে পুরো একটা ফাঁকা হলো, মানে চারিপাশে কুয়াশা ঘেরা, তো মাঝখানে জায়গাটা ফাঁকা, একটু আগে কিন্তু সব জায়গা ছেয়ে গেছিল, এটা এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, এইভাবেই নৌকা এগিয়ে চলছে, সামনের ভিজিবিলিটি জিরো, এবং স্পিড খুব কম করে রাখার চেষ্টা করতেছে মাঝি, কারণ তার তো উপায় নেই, যে স্পিড বেশি দিলে আবার একটা সমস্যা হতে পারে, কোথায় যে কোথায় ঠেকে কোনো ঠিক ঠিকানা নেই। আর ভয়ও আছে যে সামনে কোনো চর বা কিছুর সাথে বাড়ি খেলো এক সমস্যা, এরকম একটা অবস্থা। তো এরকম ভয়ে ভয়ে স্পিডটা একটু কমায় মাঝি যাচ্ছে। তো এই সময় হঠাৎ দেখা গেল বিপরীতমুখী স্রোত আসা শুরু করছে, যে স্রোতে নৌকার সাথে সামনে এসে বাড়ি খাচ্ছে, এবং বাড়ি খেয়ে স্রোতটা ভেঙে চলে যাচ্ছে চারিপাশে, এবং নৌকা উপর দিকে সামনের অংশের উপর উঠে ঝাপাস করে পড়তেছে, এরকম অবস্থা। মানে এবং তার ইঞ্জিন গঙানো শুরু করছে পিছনে, এরকম অবস্থা। আর কুয়াশা কিন্তু তাদেরকে ছেড়ে যায়নি, একেবারে কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর সেই শিয়ালের ডাকও চলতেছে। তো সেই মৌলানা সাহেব বুঝতে পারলেন যে তারা এখনো ওই পাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, কাছাকাছি ওই কোল গেছেই যাচ্ছেন, সেখান থেকে সরে আসতে পারেন নাই। এবং সরে আসার হয়তো যখনই মাঝি চেষ্টা করতেছে ওদিক থেকে একটু ঘোরায় দিকে যাবে, প্রচন্ড বিপরীতমুখী স্রোত আসতেছে, এরকম একটা অবস্থা। দোয়া পড়তে পড়তে যাচ্ছেন তারা। এই সময় হঠাৎ করে নৌকা প্রচন্ড একটা ঝাঁকি খেলো বা বাড়ি খেলো। সেটা হচ্ছে নৌকা কোনো একটা চর বা পাড়ের সাথে যে প্রচন্ড বাড়ি খাইছে, এবং জায়গাটা হয়তো সামনে উঁচু ছিল, মানে না মানে নিচের অংশটা ঘষা খায় নাই, সামনের অংশ যে সরাসরি হয়তো হিট করছে কোনো ডাঙার সাথে, এবং পাড়টা উঁচু বাগা।
ডাঙা আর কি। তো ইঞ্জিন যতটুকুই চলতেছিল প্রচন্ড বাড়িতে নৌকার সামনের অংশটা ভেঙে গেছে, ভেঙে যে ওখানে গল গল করে পানি ঢোকা শুরু করছে, নৌকার সামনের অংশটা তলায় যাচ্ছে। ভয় তো হুড়োহুড়ি, এবং মৌলানা সাহেব ছিটকায় পড়ে গেছে নৌকার থেকে, তখন মানে দোয়া থেমে গেছে ওইখানে। এবং লাস্ট এই জিনিসটা যে সুজন সে নিজে যেটা এক্সপিরিয়েন্স করছে বা বুঝতে পারছে, চারিদিকে পানি ছেয়ে আসতেছে, নৌকা তলাচ্ছে। সে ছোট ছিল, সে ভয় চিৎকার করে উঠলো তার বাবা এসে তাকে ধরে ফেললো এক পাশ থেকে। পানি তখন ঢুকে গেছে নৌকার মধ্যে এবং নৌকা আস্তে তলায় যাচ্ছে একদম। তো কোনো মতে সুজনের মনে আছে যে নৌকা তলায় যাচ্ছে এবং তার বাবা তাকে নিয়ে কোনো মতে পেছনের খোলা অংশ দিয়ে বের হয়ে গেছে, এবং বের হয়ে যায় ভোস করে পানির উপরে তার বাবা মাথা তুলছে, সুজনের মাথাটাকে ঠেলে দিছে সামনে। এবং যেভাবে আসলে একজন মানুষকে, সুজন এরকম সাঁতার জানতো না, হালকা পাতলা শিখছে, সেটা কোনো মতে এরকম হাওড়ের পানিতে সাঁতার কাটার মতো না। তো তাকে ঠেলে তার বাবা সামনে এরকম নিয়ে যাচ্ছে হাত দিয়ে টেনে, এবং তার বাবা চিৎকার করতেছে ওই তার ছেলে যার বিয়ে হয়েছে তার নাম ধরে। তো চিৎকার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। আশেপাশে অনেক মানুষের এরকম চিৎকার চেঁচামেচি, কারণ তারাও পানিতে পড়ছে, তারা যারা বেরোতে পারছে এরকম। এবং তাদের চোখের সামনে দিয়ে সুজন তো ভয় একদম আত্মরা, সে বুঝতে পারতেছে না কি অবস্থা, বা যতটুকু তার ছিটে ফোটা মনে আছে যে নৌকাটার একটা শেষ গুলিটা ভস করে পানির তলা চলে গেল। তো দেখলো যেখানে বাড়ি খেয়েছে সে সামনের শুকনো অংশটা এরকম উঁচু একটা জায়গা, সেই জায়গায় এসে প্রচন্ড জোরে, এবং ওইটা এমন না যে ওই যে নিচু হয়ে পানিতে নামছে এরকম না, তাহলে হয়তো নৌকাটা মানে ঘষাকে উপর দিকে উঠে যেত অনেকটা। এটার একদম খাড়া একটা পাড়ের মতো, ওইটার মাথায় যে সজোরে বাড়ি খেয়েছে নৌকাটা, এর জন্য সামনের অংশ ভেঙে গেছে পুরা। যাই হোক, মানে সুজনের যতটুকু মনে আছে যে তার বাবা সাঁতরায় কোনো মতে এসে পাড়ের মধ্যে এসে ওই হাঁচড়ায় পাচড়ায় পাড় ধরতেছিল এবং সুজনকেও ঠেলে দিয়েছিল। সুজন কোনো মতে হাঁচড়ায় পাচড়ায় ওখানে পাড় থেকে কিছু গাছের শিকড় টিকড় নেমেছিল, ওগুলা ধরে টেনে মোটামুটি সুজন উঠে গেল অনেকটা, এবং তার বাবাও আস্তে ধীরে উঠলো। এবং তারা উঠে ওখানে বসে যখন নাকি ভয় তাকায় আছে, দেখতেছে চারিদিকে কুয়াশা ছাওয়া, এবং সেই শেয়ালের ডাকগুলা মনে হচ্ছে কাছায় আসতেছে এখানে। এবং মানে মনে হচ্ছে যে ওই যে পার্টটা আছে, ওই পার্টটা আসলে এইভাবে ঘুরে এসে এইখানে এইভাবে পেঁচায় গেছে আর কি, ঘুরে এসে এইভাবে গেছে, এটা তারা বুঝতে পারেনি কুয়াশা ছাওয়ার জন্য। তো মনে হচ্ছে শিয়ালগুলো ওদিক থেকে আসতেছে ডাকতে ডাকতে, এরকম একটা অবস্থা। আর মনে হচ্ছে শুধু শিয়াল না, কি মুভ করতেছে তারা জানে না, নড়াচড়ার শব্দ প্রচন্ড, এবং কুয়াশা চেয়ে যাচ্ছে, এবং সেই কুয়াশার মধ্যে তারা নিজেরাই দেখছে কুণ্ডলি পাকানো বিভিন্ন কুয়াশার স্তর এরকম আসতেছে, এবং এই কুণ্ডলিগুলো দেখলে অনেকটা অ্যাজ ইফ মনে হয় যে মানুষের মতো আকৃতি সামনের দিকে আসতেছে। তো ভয়ে সুজন তো একদম মানে একদম চুপসায় গেছে, তার বাবাও চুপসায় গেছে, এবং তারা বাবা দোয়া পড়তেছে ওখানে বসে, আর কিছু করার নাই, তিনি কাঁপতেছিলেন আর দোয়া পড়তেছেন। এর মাথায় দেখছেন অনেক মানুষ ওই ডাঙায় খাড়া পাড়বে ওঠার চেষ্টা করতেছেন, গাছের শিকড় টিকড় ধরে কথা মতো, আবার কেউ তলায় গেছে এরকম নিচে। আর এই সময় আবার বৃষ্টি শুরু হলো, বেশ বৃষ্টির তোড় বেড়ে গেল, এবং ভয়ে সুজনের বাবা সুজনকে নিয়ে একটু পেছন দিকে চলে গেল, যে সে ওই একটা গাছের এখানে বসে দোয়া দরুদ পড়তেছে এরকম। এই দোয়া দরুদ পড়ার মধ্যে তার কাছে মনে হলো, সুজনের কাছে মনে হয়েছে যে অনেক কিছু তাদের আশপাশে চলাফেরা করছে এবং সেগুলোর অস্তিত্ব আছে, কিন্তু তারা বলতে পারবে না এটা কি জিনিস বা কি গেছে। স্পেসিফিকলি ওইটাকে দেখে মনে হচ্ছে যে কি চলাফেরা করতেছে আশেপাশে এরকম, এবং কুয়াশার কুণ্ডুলিগুলো মনে হচ্ছে যে মানুষের মতো আকৃতি বড় বড় এরকম আশপাশে চলাফেরা করছে, এবং যেসব মানুষরা উঠতে পারছে তারা ডাঙায় উঠছে। দোয়া পড়তে পড়তে এক সময় এই রাত, তাদের এই কঠিন রাত পার হয় এবং দিন হয়, তখন তারা বুঝতে পারে যে এই বৃষ্টি মেঘ সরে গেছে, তখন রোদ উঠছে, ভ্যাপসা ওয়েদার, কেমন একটা তাকায় দেখতেছে আশেপাশে যে মানে কি একটা অবস্থা, মানে গাছপালা আছে, কেমন একটা জায়গা। এবং তখন দেখতেছে যে অনেকগুলা তাদের নৌকা যেখানে ডুবছে, নৌকার ভাঙাচোরা অংশ ওখান থেকে ভেসে আসে। এগুলো দেখে তখন ভোরবেলা আর কি, মানে তখন কেবল সূর্য উঠতেছে এরকম অবস্থায়, অনেক নৌকা ওইখানে জেলে নৌকা ছিল, সেগুলো হয়তো সকালে বেরিয়েছিল, সেগুলো এদিকে আসতেছে, এখান থেকে তারা দেখছে। এবং তারা এসে তারা কাছাকাছি আসলো, এসে তাদেরকে উদ্ধার করলো যতগুলো মানুষ যারা যা পাইছিল, এবং অনেকে নাকি ডুবেও গেছে, মানে ওগুলো পাওয়া যায়নি, মানে এরকম দূরে ভেসে পরে পাইছিল আর কি, বডি পাইছিল এরকম। তো মৌলানা সাহেব বেঁচে গেছিল লাকিলি, এবং সবাই মিলে সেই জেলে নৌকায় যারা উঠতে পারছে উঠছে। তো সুজনের বাবা খুব দিশাহারা হয়ে গেছে, তার ছেলের বউ, তার স্ত্রীকেও তারা পাইছেন, তার স্ত্রীকেও পাইছেন, কিন্তু মানে সে তার স্ত্রী তার সন্তান সুজন তাদেরকে পাইছেন, তার যে ছেলের বিয়ে হয়েছে ছেলে এবং ছেলের বউকে পান নাই।
তারা পানিতে নাই, এবং খুঁজে মোটামুটি দেখা গেছে যে প্রায় সবাইকেই পাওয়া গেছে, 2-1 বাদে যারা ওরকম ভেসে গেছে, আর তার ছেলে আর ছেলের বউকে পায়নি। তো জেলেরা ওইটা নিয়ে কথা বললো যে এই জায়গাটা তো আসলে ভালো না, এই জায়গায় অনেক পুরনো, এই যে দেখছেন না জঙ্গল, এই জায়গায় যে পুরনো কবরস্থান আছে, আপনারা কোত্থেকে আসছেন? তখন বললো এরকম, তাও তো মেলা দূর মোটামুটি আপনাদের এখান থেকে। তো যাই হোক, জেলেদের তারা ওখানেই নিল, মানে তাদের কাছে আশ্রয় নিল, এবং জেলেরাই তাদের প্রয়োজনে খোঁজাখুঁজি করলো, পানিতে অনেক খোঁজাখুঁজি করলো, পানিতে নেমে ডুবে। বললো যে এরকম আসলে ঝড় বৃষ্টির মধ্যে তো পাওয়ার সম্ভাবনা নেই, তারপরে তারা অনেক খোঁজাখুঁজি করছে নিজেরা। সেই জেলে গ্রামের মানুষ এসেও নামছে ওইখানে, অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি হয়েছে, সেই সুজনের ভাই আর ভাবিকে পাওয়া যায়নি। তো যাই হোক, সুজনের বাবা তো পাগল প্রায় অবস্থা, মারও একই অবস্থা, তারা তো একদম মৌলানা সাহেব সান্ত্বনা দিচ্ছেন তাদেরকে। আর সেই জেলেরা বলছেন যে ওই জায়গাটা ভালো না, ওই যে জঙ্গল জায়গাটা দেখছেন, জায়গাটা ভালো না, ওই জায়গায় পুরানো কবরস্থান আছে, আছে, আর মানুষজন ওই জায়গায় এড়ায় চলতো, আর আপনারা ঝড়ের মধ্যে ওই জায়গায় পড়ছেন যে। তো যাই হোক, তাদেরকে ওখান থেকে নিয়ে তারা রাখলো, এবং সুজনের বাবা যখন নাকি ওখানে ওই জেলেদের গ্রামে থেকে, তাদেরকেও তিনি বলছিলেন যে আপনাদের সাহায্য করেন, যারা লোক নামান, যা টাকা দরকার আমি টাকা পয়সা দিয়ে মানুষ নামাবো। তো ওরকম তিনি চেষ্টা করছেন, তার সাধ্য মতো তিনি চেষ্টা করছেন, মানুষজন নামছে, নেমে খুঁজে সেই তার ছেলের বউকে আর পাইল না। তো তিনি পাগল প্রায় অবস্থা, তাদেরকে নিয়ে গেল তাদের অঞ্চলে পরবর্তীতে একটা নৌকায় করে, এবং সবাই ওখানে যাওয়ার পরে তো গ্রামে তো শোকের একটা ছায়া নেমে আসছে, পুরা চারিদিকে শোকের ছায়া। হ্যাঁ, সেই সুজনের নতুন ভাবি, তাদের পরিবারও শোকের ছায়া। তো সুজনের বাবা যেহেতু তাদেরকে খুঁজে পায় নাই, তিনি অনেক চেষ্টা করছেন বড় বড় আলেমের কাছে গিয়ে খোঁজ নেওয়ার। তখনকার আমলে মানুষ এটা রিলাই করতো বেশি যে আসলে আমার ছেলের বউ কি মানে আছে নাকি তারা চলে গেছে দুনিয়া থেকে। সেরকম খোঁজ নিয়ে বিভিন্ন জায়গায়, তো তিনি নাকি কোনো নিউজ পান নাই। তো তারপর একজন পীর সাহেবের ঠিকানা দিছিল, সেখানে তিনি গেছিলেন। সে পীর সাহেব নাকি বলেন যে ওনাকে যে তিনি নাকি খবর পান, মানে খবর বের করেন, জিনের দ্বারা বের করেন যে তার যে ওনার ছেলে নাকি জীবিত আছে, কিন্তু তার কোনো হুঁশ নাই। বলছে তার হুঁশ নাই, আপনি অমুক ভাটি অঞ্চলে গেলে আপনার ছেলেরে পাইতে পারেন, খুঁজবেন ওখানে, যে মানে আল্লাহ যদি আপনাদের কপালে সাক্ষাৎ রাখে তাহলে হবে। তো সে কিন্তু হুঁশ নাই, সে হুঁশে নাই, তাকে ওখানে কোথাও আছে সে। তো সুজনের বাবা নাকি পরবর্তীতে সেভাবে খোঁজ নিতে একটা অঞ্চলে যে আসলেই সেই এক গ্রামের একটা জায়গায় একটা মানে পাগল অবস্থায় পায় তার ছেলেকে। তার চুল দাড়ি বড়, মানে অন্যরকম, সে কাউকে চিনে না, গ্রামের মানুষ তাকে পাগল, ভেসে আসা পাগল বলে আর কি। তো তাকে নিয়ে কথা বলার চেষ্টা করে, বাবাকেও চিনে না, কিচ্ছু না। তার আত্মীয় স্বজন যে একজন গেছিল সাথে, সবাই মিলে তারপর তাকে নিয়ে আসে, অঞ্চল নিয়ে আসে, চিকিৎসা করে, অনেক চিকিৎসা করে। তো চিকিৎসা মানে মেডিকেল চিকিৎসা, এই মানে বিভিন্ন ধর্মীয় চিকিৎসা, সবকিছুর মাধ্যমে চিকিৎসা করা হয়, কিন্তু তার স্বাভাবিক বোধ জ্ঞান আর ফিরে আসে না। তিনি অপ্রকৃতস্থ ছিলেন শেষ পর্যন্ত, এবং তিনি কাউকে চিনতে পারতেন না, পরিচিত কাউকেই চিনতেন না, নিজের মধ্যে ডুবে থাকতেন, শুধু খাওয়া দাওয়া করতেন এবং নিজের মতো হাসতেন, নিজের মতো কথা বলতেন, মানে অন্যরকম ছিলেন আর কি। তো তাকে চেষ্টা করেছেন অনেকভাবে চিকিৎসা করে, কিন্তু তিনি আর সুস্থ জীবনে ফিরে আসেন নাই। আর তার স্ত্রীকে, মানে সুজনের ভাবিকে, সুজনের বাবা অনেক খুঁজেছেন, তারপরও তিনি তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যে তার ছেলের বউকে খুঁজে পাওয়া যায় কিনা। একইভাবে বিভিন্ন ধর্মীয় সোর্স ধরে বা বিভিন্ন মানুষের কাছে বলে, বিভিন্ন জায়গায় খবর নিয়ে তিনি কিন্তু ছেলের বউর খোঁজ আর ফিরে পান নাই তিনি। 2-1 মানুষ তাকে বলেছেন, 2-1 যারা ওই কবিরাজ বলেছেন আপনার ছেলের বউকে জিন্না নিয়ে গেছে, তারা নিয়ে গেছে তাদের শহরে। তো তিনি শুনছেন, কিন্তু তিনি বলছেন ফিরে পাওয়ার উপায়, কিন্তু তারা বলছে না, ফিরে পাওয়ার কোনো উপায় নেই, তাকে নিয়ে গেছে। আবার অনেকে বলছে যে হয়তো তিনি ডুবে মারা গেছেন সে সময়। তো তিনি এটা শুনে শেষ পর্যন্ত আর কি করবেন, তার মতোই তিনি ওইটার উপরে তিনি ভরসা করে থাকেন যে যদি বেঁচে থাকে, কোনোদিন যদি ফিরে পাওয়া যায় তাহলে আসবে, আর কি করার। তো এই ছিল সুজন আহমেদের শেয়ার করা ঘটনা, অনিল রবি যেটা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং আমি আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এই ধরনের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন।